ইউনূসের কারাগার, যাকে আমি তুলনা করি হিটলারের বন্দী শিবিরের সাথে, সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এবার বন্দী ছিলেন একজন ভিআইপি, যিনি দুইবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নরসিংদী ৪ আসনের মনোহরদী এবং বেলাবো এলাকার ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন আজ সকাল ৮:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মারা গেছেন। তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, বলা যায় তাকে হত্যা করা হয়েছে। একটু পেছনে যাই। গত ১৮ই সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয়, যেটি একসময় পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল। সেখানে গেলে ডাক্তাররা তার ডেঙ্গু রোগ শনাক্ত করেন এবং তাকে হসপিটালে ভর্তি করেন। তার সাথে আরও একজন গিয়েছিলেন, এমপি এবং সাবেক মন্ত্রী গোলাম গাজী দস্তগীর, শিল্পপতি এবং রাজনীতিবিদ। ২ দিন রাখার পরে নুরুল মজিদ হুমায়ুনকে, তিনি তখনও সম্পূর্ণ সুস্থ হননি এবং তার চিকিৎসাও কেবল শুরু হয়েছে, শেষ হয়নি, তাকে জোরপূর্বক কেরানীগঞ্জ কারাগারে ফেরত পাঠানো হয়। তিনি বারবার বলছিলেন তিনি অসুস্থ, তার আরো কিছু কোমরবিডিটি ছিল, সাথে রোগ ছিল, যেমন তার হার্টের রোগ ছিল এবং তিনি, তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরো কিছু চেক আপ করা হোক, বিশেষ করে তার হার্টের চেক আপ করা হোক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও, তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায়। কে তাকে ফেরত পাঠিয়েছিল? আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন, এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন, তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে। তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেসার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি ডাজেন্ট কেয়ার চিকিৎসা শেষ হলো কিনা, তিনি ক্রমাগত প্রেসার করেন যে এখনো কেন এই কয়েদিকে বা এই ভর্তি আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না। এবং যারা এইসব আওয়ামীপন্থী রোগীদের, আওয়ামী লীগের রোগীদের চিকিৎসা করেন, সেই সব চিকিৎসকদের রীতিমতো ভর্ৎসনা করেন এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন। এবং যে কারণে এখন কেউ আর ওই আওয়ামী লীগের রোগী দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না। এমনকি কারাগারের ভেতরেও যেসব আওয়ামী লীগের লোকজন অসুস্থ হয়ে পড়েন, তারা খুব না পারতে আর হাসপাতালে আসতে চান না, কারণ এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন, চিকিৎসাহীনতার শিকার হন এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা হয় এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের স্টিম রোলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন এবং তার সাথে আরো কিছু জামাতি লোকজন জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে। তিনি নুরুল মজিদ হুমায়ুনকে ফেরত পাঠানোর পরে তিনি হাসপাতালের, তিনি যে ডিভিশনের যে রুমটায় থাকেন সেই রুমে আরো ৩ জন থাকেন, এক রুমে এখন ৪ জন। কারাগারের যে ধারণ ক্ষমতা বাংলাদেশে, সেখানে প্রায় ৩ থেকে ৪ গুণ কয়েদি এখন কারাগারে অবস্থান করছেন। তো সেইখানে ব্যারিস্টার সুমন, তিনিও ওই রুমের একজন বাসিন্দা এবং সুমন সেখানে তিনি যখন ব্যথায় কাতরাতেন তখন সুমন এই পানি গরম করে বা কাপড় গরম করে তাকে বিভিন্নভাবে পায়ে, বিশেষ করে তার পায়েও এক ধরনের সমস্যা দেখা যাচ্ছিল, সুমন সেক দিতেন। কিন্তু ক্রমশ নুরুল মজিদ হুমায়ুন তিনি অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ হন এবং ক্রমশ নুয়ে পড়েন এবং গত পরশুদিন শনিবার তিনি মোটামুটি অলমোস্ট ডেড হয়ে গেলে তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় কারাগার থেকে এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার ঊর্ধ্বে চলে গেছেন। চিকিৎসা আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার,
গতকাল রবিবার তিনি ছিলেন এবং আজকে সকালে ডাক্তাররা তাকে মৃত ডিক্লেয়ার করেন। এখন তার ডেড বডি মর্গে, আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যে মর্গে ছিল, পোস্টমর্টেম হয়ে তারপর তার ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে এই ডক্টর ইউনূস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে, কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে, যার সর্বশেষ বলি হলেন আমাদের বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এগুলো লিখে রাখা হচ্ছে। এই যে নুরুল মজিদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো, এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে। তাকে যে হত্যা করেছে, সেই হত্যার সাথে জড়িত এই ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন, এই আর্মি মেডিকেল কোরের, তার নামটাও আমরা লিখে রাখলাম। পাশাপাশি তার সাথে যারা এই বন্দী, একজন বন্দীর চিকিৎসা পাবেন, এটি তার মৌলিক মানবাধিকার এবং পৃথিবীর সব কনভেনশনে এই মানবাধিকার স্বীকৃত এবং রাষ্ট্রের এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে একজন কারাবন্দীকে সমস্ত চিকিৎসা সেবা সে দিতে বাধ্য। কিন্তু একজন ভিআইপি বন্দী হয়েও নুরুল মজিদ হুমায়ুন সেই সামান্য চিকিৎসা সেবাটুকু পাননি এবং মাত্র ৬৫ বছর বয়সে এই ডক্টর ইউনূস গংয়ের নির্মমতার কারণে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই সব মৃত্যুর হিসেব আমাদের রাখতে হবে, এই সব মৃত্যুর বদলা আমরা নেবই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবং জেলখানায় এই নেতাদের, বাংলাদেশের জেলখানাগুলোর যে অবস্থা, এই সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ নেতা কর্মীদের যে দুর্বিষহ অবস্থা, মুক্তিযুদ্ধের টার্গেট করা, শুধু ব্যক্তি মুক্তিযুদ্ধে না, মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা মানুষকে টার্গেট করা সরকার এটা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সরকার এটি, এবং তারা কিভাবে টার্গেট করে তিলে তিলে এই দলের নেতা কর্মীদের হত্যা করছে, হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে ব্যাখ্যা করবো। ওনার সাথে আমি ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ করি সবার আগে। এসব বিরোধী আন্দোলনের সময় থেকে তার সাথে আমাদের বন্ধুত্ব, এবং আমার বন্ধুত্বের সূত্র ধরে বাংলাদেশের অনেক সাংবাদিকের সাথে তার বন্ধুত্ব হয়, কারণ আমি তাদেরকে নিয়ে যেতাম তাকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, তখন তার পরিচয় মূলত আমাদের কাছে। তিনি কিন্তু ছাত্রলীগ, যুবলীগের সাথে নানাভাবে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতি ছিলেন। পারিবারিক ভাবে উনি একটা আওয়ামী লীগের ধানমন্ডির ২ নম্বর সড়কের বাড়িতে একসঙ্গে থাকতেন। এবং ওই সময় আমার এটা মুহূর্তে সম্ভবত প্রথম গিয়েছিলাম, তারপর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠে, এবং তখন থেকে আমি তাকে দেখতাম একটা নেতা কত কর্মী বান্ধব হতে পারে। কর্মীদের বাড়িটা সারাক্ষণ নরসিংদীতে নেতা কর্মীরা ঢাকায় আসলে বাড়িতে উঠতেন, খাওয়া দাওয়া, থাকা নানা ব্যবস্থার সাথে উনি জড়িত ছিলেন। আমি বিরোধী আন্দোলনের ওই সময়টায় ঢাকায় আমার ব্যাচেলার জীবন, ইস্কাটনের ১১৫ নম্বর সড়কে একটা সড়ক ১১৪ বা ১৫ একটা হোল্ডিং নাম্বার একটা বাসায় একটা রুমে আমি থাকতাম। সম্পূর্ণটা কিভাবে আপনি চিন্তা করতে পারেন? হঠাৎ রাতের বেলা ১২টা-১টার দিকে হোজার দরজায় ঠকঠক শব্দ। দরজাটা খুললাম, হুমায়ুন ভাই বাইরে দাঁড়িয়ে। কি হুমায়ুন ভাই, এত রাত্রে আপনি এখানে? বলে আপনার সাথে কথা বলতে ইচ্ছা করলো, তো চলে আসলাম। চিন্তা করে এরকম একটা সম্পর্ক। এবং এই হুমায়ুন ভাই সর্বশেষ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানও ছিলেন তিনি একটা পর্যায়ে। আওয়ামী লীগের সাথে নানা সম্পর্ক তার। ১৯৯৬ সালে তিনি মনোনয়ন পান নাই, কিন্তু স্বতন্ত্র নির্বাচিত হন এবং আওয়ামী লীগ একবার তাকে জড়াই করেছিল, এবং জড়াই করেছিল এই কারণে তখন জেনারেল নুরুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয় তার আসনে, যেটা তার রেডিমেড সিট, যে সিটটাতে ইলেকশন করে এমপি হন। শেখ হাসিনা চেয়েছেন, জেনারেল নুরুদ্দিনকে মনোনয়ন দিলেন, মন্ত্রী করলেন। এগুলা যেহেতু দলের খুবই একটা অনুগত মানুষ, নেত্রীর একজন অনুগত মানুষ, তিনি এটাকে নিয়ে কোনো বিদ্রোহ যা করে অনেকে সে জান নাই। তিনি আমাকে তখন বলছেন নেত্রী চেয়েছেন, আমি তাকে সম্মান জানাই। জেনারেল নুরুদ্দিনকে মনোনয়ন দেয় তার আসলে, নুরুদ্দিন এমপি হন, মন্ত্রী হন। সে নুরুদ্দিন এর পর আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক দেখা নেই।
এরকম অনেকে আছেন যাদেরকে শেখ হাসিনা মন্ত্রী করেছিলেন, এমপি করেছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগের কন্টিনিউ করেন নাই। তারা এই হুমায়ুন ভাই বাইপাস সার্জারির অনেকদিন আমার সাথে কোনো আমি আমার পেশাগত জীবন আমি বাংলাদেশ সর্বশেষ আমি এত ব্যস্ত থাকতাম যে আমি ঢাকায় কম থাকতাম, হয় বিদেশে থাকতাম অথবা ঢাকার বাইরে থাকতাম, অনেকদিন দেখা করতে হতো না। তো আমার সাথে একটা ভিসার ঘটনা হচ্ছে তার সাথে। আমি একবার পাকিস্তান ইলেকশনে যাই, আর পাকিস্তান ইলেকশনে যাই, আমার কাছে আমি যে পত্রিকায় কাজ করতাম তাদের কাছে সেই সামর্থ্য ছিল না আমাকে পাঠানো পাকিস্তান ইলেকশনে আসবে। আমি এরকম কিন্তু রিপোর্টিং অনেক বিনিয়োগের মতো আমি কাজ করতাম, যেটা আমার জমানো টাকা খরচ করে কোনো একটা ইভেন্টে চলে যাওয়ার। পাকিস্তানে গেলাম আমি, আমার হাতে তখন মাত্র জমানো টাকা কিরকম আমাদের জীবনটা চিন্তা করতে পারেন, 35,000 টাকা আমি জোগাড় করতে পারলাম পাকিস্তান ইলেকশন করতে যাবো, মাত্র 35,000 টাকা। 35,000 কিভাবে সম্ভব সেটা? তখন পল্লব ভট্টাচার্য বলে পিকে এর একজন রিপোর্টার ছিলেন ঢাকায়। পল্লবদের সাথে আমি একদম প্রেস ক্লাবে আলাপ করলাম, বললাম আমার তো ফার্ম কম, আমি যদি বাইরে যাই ভারতের উপর দিয়ে পাকিস্তানে, আমি কিভাবে কোন বর্ডারে যাব? উনি বললেন আপনি পাঞ্জাবের অমৃতসর হয়ে ওয়াঘা বর্ডার দিয়ে লাহোর হয়ে পাকিস্তান যেতে পারেন, তো আপনি ভিসা পাবেন কিনা সন্দেহ আমার। আমি তো জানি আমি ভিসা পাবো কিনা সন্দেহ আমার, কে ভিসা কে দেবে? আমি কি করলাম, রুবেন ভাইয়ের কাছে গেলাম। কারণ ধানমন্ডি 3 নম্বরে তখন ভারতীয় এমবাসি অফিস ছিল, ভারতের 3 নম্বরে ভিসা অফিসটা ছিল ওখানে। মনিবেশের কাছে গেলাম, উনি বললেন, এই অবস্থা, আমার তো টাকা নেই, আমি পাকিস্তান ইলেকশনে যাবো, কিন্তু আমার ফান্ড নাই, আমি যদি বাইরে যেতে পারি, ভিসা যদি দে তাহলে আমি হয়তো যেতে পারবো। মনিবের কাছে গেলে কোনো সমস্যা নেই আমার, আমি যখন যে কোনো কাজে না করতো না, কোনো সমস্যাই নাই এটা সেটা। তারপর উনি কি করলেন, আমাকে সরাসরি ইন্ডিয়ান হাই কমিশনের ভিসা অফিসারের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন যে এরকম আমার ফ্রেন্ড তো একটু বাইরে পাকিস্তান যাবো, আপনি দেখেন কিভাবে তাকে ভিসা দেওয়া যায়। ওর সাথে সাথে ভিসার একজন লোককে ডাকলেন, ডেকে আমার পাসপোর্টটা নিয়ে বললেন, পাসপোর্টটা নিয়ে আমাকে ওর সাথে চলে গেলাম। তখন হাতে ভিসা লিখতো কিন্তু, আমাকে এরকম হাতে লিখে ডাবল এন্ট্রি ভিসা, ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা, ওদিকে পাকিস্তান যাবো। এইভাবে আমি পাকিস্তানও গিয়েছি ইলেকশনের জন্য। পাকিস্তান ইলেকশনের পরে গল্পগুলো অনেক পড়েছি এই সুযোগে। কিভাবে আমি লাহোরে বাই রোডে রাওয়ালপিন্ডি যাই, লাহোরের জম অফিসে আমি গেলাম। জম অফিসে গিয়ে একজন সাংবাদিককে বললাম আমি তো নতুন, আমি কিভাবে যাবো রাওয়ালপিন্ডি আমি জানি না। তো কি করলো, তার গাড়িতে করে আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে আসলো, বাস স্ট্যান্ডে নিয়ে এসে বললো তুমি হাওয়াই পৌঁছে যাও। হাওয়াই কোচ আমরা শুনে চিন্তা করলাম হাওয়াই কোচটা কোনো একটা স্মল হেলিকপ্টার যেটা কোনো কিছু বেরার, আসলে এসি মাইক্রোবাসের নাম ছিল হাওয়াই কোচ। সেই লাহোর থেকে রাওয়ালপিন্ডি আমি হাওয়াই কোচে গেলাম বাই রোডে, এবং সেই বাই রোডে যাওয়ার সময় সেই 93 ঘটনা সেটা সম্ভবত 93। তখন আহ আমি তখন চিন্তা রাস্তার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা তখন পাকিস্তানের আর কি, তখন আমি চিন্তা করলাম আমাদের বাংলাদেশটাকে কিভাবে ঠকেছে তারা। সেটা তখন আমাদের বাংলাদেশে কিন্তু তখন এরকম ভালো রাস্তাঘাট ছিল না, কিন্তু তখন গ্রামীণ ছিলই না, এই রাস্তাঘাট ছিল না কিন্তু। তারপরে আমি রাওয়ালপিন্ডি গেলাম, রাওয়ালপিন্ডি থেকে করলাম ইসলামাবাদের হোটেলের দাম অনেক বেশি, আবার বাসে 15 মিনিটের মধ্যে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ যাওয়া যায়। রাওয়ালপিন্ডিতে আমি একটা হোটেল নিলাম, এটার সাবিস্তান নাম ছিল হোটেলটা। সাবিস্তান হোটেলে রুম ভাড়া ছিল 60 রুপি। আমি ওখান থেকে পাকিস্তান রাওয়ালপিন্ডি যাওয়ার সময় এইভাবে কাজ করছি। তো রাওয়ালপিন্ডি যখন ইসলামাবাদ যখন গেলাম, তখন পাকিস্তানের ইন্টেলিজেন্স আমাকে টার্গেট করলো। ওরা আমাকে বললো তুমি তো নতুন এই দেশে, তুমি কাউকে চেনো না, তোমাকে আমরা একটু হেল্প করি, তোমাকে একটা গাড়ি দেবো এবং গাইড দেবো। আসলে ওরা টার্গেট করলো এইভাবে যে এই লোকটাকে যদি একটা গাড়ি এবং গাইড না, এটা আসলে অফিসার একজন আর কি, ও যদি থাকে ওর সাথে, ও অন্য কোথাও যায় কিনা এটা আমরা মনিটরিং করতে পারবে। আমার তো অন্য কোনো কাজ ছিল না, পাকিস্তান ইলেকশন কভার করতে গিয়েছে। তাহলে ঠিক আছে, আমার সুবিধা নেই, আমি আপনাদের গাইড আমি অ্যাকসেপ্ট করলাম। ওই গাইড অ্যাকসেপ্ট করার কারণে আমাকে ফ্রি ইসলামাবাদে যতদিন ছিলাম, যত জায়গায় আমি গিয়েছি ইলেকশনের দিন ঘোরাফেরা করেছি, ওই গাড়ি এবং গোয়েন্দা কর্মকর্তা গাইড বলেছে, ওটা আমার সাথে ছিল। সেই ইলেকশনে অনেকে আমার বাংলাদেশে অনেকে, যেমন হাসান শাহরিয়ার নামে ইত্তেফাক খুব নাম করে একজন সাংবাদিক ছিলেন, কূটনৈতিক প্রতিনিধি হাসান শাহরিয়ার এবং শ্যামল দত্ত আমাদের ভরে গেল সম্পাদক, যিনি এখন গ্রেফতার অবস্থায় আছে। শ্যামল দত্ত হাসান তো ইসলামাবাদে ওরা খুব দামি একটা হোটেলে থাকতেন, সম্ভবত তাদের 500 সামথিং তখন রেন্ট ছিল হোটেলে পার ডে আর কি। তার আমি রাজধানীতে থাকি 60 রুপি একটা রুমে থাকি। আমাকে হাসান সাহেবের মজা করে বললাম, তোমার হোটেল আমি একদিন দেখতে যাবো, তুমি নিশ্চয়ই উপস্থিত থাকো। এইভাবে পাকিস্তান ইলেকশনটা পাকিস্তান থেকে আবার কি করলাম, আমি ওখান থেকে যে রিপোর্টটা পাঠাতাম বাংলাদেশে, রিপোর্ট ফেক্সের মাধ্যমে রিপোর্ট পাঠাতে হতো,
তো আরেকটা কাজ, আমি কলকাতা হয়ে যাওয়ার সময় সংবাদ প্রতিদিন অফিসে আমি বলে গেছি আমি যাচ্ছি পাকিস্তানি ইলেকশন করতে। ওরাও আমাকে তো অফার করলো, তুমি যদি আমাদেরকে একটা কপি পাঠাও ইন্ডিয়াতে, রিপোর্ট রিপোর্ট লেখাকে বলে কপি, কপি লেখা বা রিপোর্ট কপি বলা হয়। তো তুমি যদি কপি পাঠাও আমি খুব খুশি হবো। ওরা ফ্যাক্স নাম্বার দিল, আমি কি করতাম, সংবাদ প্রতিদিন একটা ফিক্স করতাম। এই পাকিস্তানি ইলেকশন আবার পাকিস্তানে ঘুরে যখন আসলাম হুমায়ুন সাথে দেখা করলাম, মানে পুরো ঘটনা একমাত্র আপনার পক্ষে সম্ভব হয়েছে, আপনার ভিসা করিয়ে দেওয়ার কারণে এটা আমি যেতে পেরেছি, হয়েছে।